কুইক লার্নিং ল্যাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি পরিবেশ ও ভূগোল সপ্তম শ্রেণী পূর্ণমান 50, অর্থাৎ এর আগে যতগুলো মডেল অ্যাক্টিভিটাস দেওয়া হয়েছে তাদেরকে কম্পাইল করে বা একসঙ্গে করে এই মডেল অ্যাক্টিভিটাসকে কিন্তু দেওয়া হয়েছে। এটাকে তোমরা পার্ট 8 বলতে পারো। এটা কিন্তু সম্ভবত 2021 সালের শেষ মডেল অ্যাক্টিভিটাস। তো আজকে যারা চ্যানেলে নতুন, প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো, আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে কি বলছে, 1 নম্বর দাগের বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো এখানে 9টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার জন্য প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 1 করে, তার জন্যই 1 গুণ 9 সমান 9 দেওয়া আছে। তো 1 নম্বর দাগের কি বলছে দেখো, সূর্যের উত্তরায়ণের সময়কাল। তো এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিক অপশান কি হবে চলো দেখে নেওয়া যাক। তোমাদের যে বই আছে তার পৃষ্ঠা নম্বর 12তে দেখো, তোমাদের বইয়ের 12 নম্বর পৃষ্ঠাতে ঠিক এই ওপরটাতে চলে আসবে। এখানে দেখো আমি দাগ দিয়ে রেখেছি 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতি হলো উত্তরায়ণ। তাহলে কি তারিখ পেলাম? 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। অর্থাৎ এখানে কোন অপশানটি সঠিক হবে? অপশান নাম্বার গ, 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। উত্তরটি তোমরা কিভাবে লিখবে দেখে নাও। তো আগে এরকম খাতার ওপরে কি করবে না, হেডিং করবে, তারপরে 1 নম্বর দাগের উত্তরটি লিখবে। সূর্যের উত্তরায়ণের সময়কাল ড্যাশ দিয়ে সঠিক অপশান গ অবশ্যই এটা লিখবে, কারণ এখানে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে বলেছে 22শে ডিসেম্বর থেকে 21শে মার্চ। এবারে দেখো 1-2 কি বলছে, কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে 4টি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার খ, অর্থাৎ বায়ুর চাপের পার্থক্য বেশি হয়। তো চলো এটা তোমাদের বইতে দেখিয়ে দিই, পৃষ্ঠা নম্বর 34-এ। তো দেখো 34 নম্বর পৃষ্ঠাতে এখানে আমি দাগ দিয়ে রেখেছি 4 নম্বর দাগের দেখো, সমচাপ রেখাগুলো যেখানে পরস্পরের খুব কাছাকাছি চলে আসে সেই অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য কি হয়? বেশি হয়। উত্তরটি তোমরা এভাবে লিখবে 1-2 নম্বর দাগের, কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে ড্যাশ দিয়ে খ, তারপরে বায়ুর চাপের পার্থক্য বেশি হয়। এবার দেখো 1-3 কি বলছে, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ হলো। তো এখানে 4টি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার গ, অর্থাৎ উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম। বাকিগুলো কিন্তু হবে না। তো এটা তোমাদের বইতে 96 এবং 97 পৃষ্ঠাতে পড়লেই কিন্তু বুঝতে পারবে। তো দেখো এখানে 96 পৃষ্ঠা, এর ওপরে জাপানের টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল, এই 96 এবং পরের পৃষ্ঠা 97, এই জায়গাটা একটু পড়ে নেবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। উত্তরটি তোমরা এভাবে লিখবে, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ হলো ড্যাশ দিয়ে গ, তারপরে উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম। এবারে দেখো 1-4 কি বলছে, ভূভাগ ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হলো। তো এখানে 4টি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার ঘ, অর্থাৎ হিমালয়। তোমাদের পেজ যে বই তার পেজ নাম্বার 39-এ একবার দেখে নাও। দেখো 39 পেজ। তো এর ঠিক ওপরে এখানটায় দেখো যে ঠিক এভাবেই পাত দুটোর প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে কি তৈরি হয় না, ভঙ্গুল পর্বত সৃষ্টি হয়। আর তোমরা জানো হিমালয় হচ্ছে একটা ভঙ্গিল পর্বত, কারণ আগের পৃষ্ঠাতেই দেখো এখানে এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, এরা সব ভঙ্গিল পর্বতের উদাহরণ। বুঝতে পেরেছো? তাহলে পরে উত্তরটি কী হবে? ভঙ্গিল পর্বত। উত্তরটি খাতাতে তোমরা এইভাবেই লিখবে 1-4 নম্বর দাগের, ভূভাগ ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হলো ড্যাশ দিয়ে ঘ, তারপরে হিমালয়। এবার দেখো 1-5 কি বলছে, ঠিক জোড়াটি নির্বাচন করো। তো এখানে সঠিক অপশান হবে অপশান নাম্বার খ, অর্থাৎ নদীর উচ্চ প্রবাহ, নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয়। তোমরা পৃষ্ঠা নম্বর 54-তে একবার দেখে নাও। তো দেখো পৃষ্ঠা নম্বর 54, এর ঠিক ওপরে এই জায়গাতে আমি দাগ দিয়ে রেখেছি। দেখো, পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল এবং ভূমির উঁচু নিচু ভাব খুব বেশি হওয়ার জন্য নদীর শক্তিও বেশি থাকে, ফলে এই প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয়। দেখো নদীর উচ্চ প্রবাহ, তার প্রধান কাজ কি? ক্ষয়। উত্তরটি তোমরা এভাবে লিখবে 1-5 নম্বর দাগের, ঠিক জোড়াটি হলো একটা তীর চিহ্ন দিয়ে খ, তারপর নদীর উচ্চ প্রবাহ ড্যাশ দিয়ে নদীর প্রধান কাজ ক্ষয়। এবার দেখো 1-6 কি বলছে, আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো। এখানে সঠিক অপশান হবে অপশান নাম্বার ঘ, অর্থাৎ বিষুব রেখা। 102 নম্বর পৃষ্ঠাতে একবার দেখে নাও বইতে, এই যে 102 নম্বর পেজ, তার ঠিক ওপরে এখানে একটা ছবি দেওয়া রয়েছে আফ্রিকা মহাদেশের ম্যাপ। তো এখানে দেখো পূর্ব পশ্চিমে বিস্তৃত বলেছে, পূর্ব পশ্চিমে বিস্তৃত ঠিক মাঝ বরাবর দেখতে পাচ্ছ নিরক্ষরেখা রয়েছে। এই নিরক্ষরেখা মানেই হচ্ছে কি? বিষুব রেখা।
তো উত্তরটি তোমরা এভাবে লিখবে 1-6 আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো ড্যাশ দিয়ে ঘ, তারপরে বিষুব রেখা। এবার দেখো 1-7 কি বলছে, পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো, এখানে সঠিক অপশন হবে অপশন নম্বর গ, অর্থাৎ পামির মালভূমি। পৃষ্ঠা নম্বর 41 তোমাদের বইয়ের, একটু দেখে নাও। এটা দেখো 41 নম্বর পৃষ্ঠা, তার ঠিক এই উপরে পামির মালভূমি, যাকে পৃথিবীর ছাদ বলা হচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো 1-7 উত্তরটি তোমরা এভাবে লিখবে, পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো ড্যাশ, তারপরে গ, তারপরে লিখবে পামির মালভূমি। এবার দেখো 1-8 কি বলছে, নদীর উচ্চ প্রবাহে আই আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো, 4টি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন নম্বর গ, অর্থাৎ নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। ঠিক আছে, তোমরা পৃষ্ঠা নম্বর 54-তে দেখে নাও। তো দেখো পৃষ্ঠা নম্বর 54, এর ঠিক উপরে এই জায়গাটাতে দেখো, কারণ পড়ে নেবে, আমি বিস্তারিত ব্যাখ্যা করছি না। দেখো আই বা ভি আকৃতি উপত্যকা, এখানে দেখো নদীর তলায় ধাক্কা দিয়ে ক্ষয় করে। এটা কি না পার্বত্য প্রবাহ বা উচ্চ প্রবাহ নদী। ঠিক আছে, এখানটায় পড়ে নেবে, বুঝতে পারবে। উত্তরটি তোমরা এভাবে লিখবে, 1-8 নদীর উচ্চ প্রবাহে আই আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো ড্যাশ, তারপর লিখবে গ, তারপর লিখবে নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। এবার দেখ 1-9, যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো ড্যাশ দিয়ে, সঠিক অপশান এখানের মধ্যে অপশান নম্বর ঘ হবে সঠিক, অর্থাৎ মার্বেল। তো পৃষ্ঠা নম্বর 62-তে একবার দেখে নাও। দেখো পৃষ্ঠা নম্বর 62 আমি দাগ দিয়ে রেখেছি, দেখো এখানে রূপান্তরিত শিলা। তো দেখো বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল রূপান্তরিত শিলা মার্বেল দিয়ে তৈরি, বুঝতে পারছো? তাহলে পরে বিভিন্ন বিখ্যাত সৌধ কি রূপান্তরিত শিলা দিয়ে তৈরি, না মার্বেল দিয়ে তৈরি। তো উত্তরটি এভাবে লিখবে 1-9, যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো ড্যাশ দিয়ে, অপশান নম্বর ঘ সঠিক, সেটা লিখবে অবশ্যই, তারপরে লিখবে মার্বেল। এবার দেখো 2 কি বলছে, শূন্যস্থান পূরণ করো। এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1, তার জন্য 1 × 3 = 3 করা আছে। তো 2 কি বলছে, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ ড্যাশ থাকে। তো পৃষ্ঠা নম্বর 21-এ একবার দেখে নাও। তো দেখো 21 নম্বর পৃষ্ঠাতে এখানে দেখতে পাচ্ছ আমি দাগ দিয়ে রেখেছি, অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কি হয় না কমে যায়, বুঝতে পেরেছো? তো দেখো আমি লিখে দিয়েছি কমতে থাকে, বুঝতে পেরেছো? এভাবেই কিন্তু খাতাতে তোমরা লিখবে। এরপরে চলো 2 কি বলছে, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ ড্যাশ পায়। তো চলো 34 নম্বর পৃষ্ঠাতে একবার দেখে নিই। দেখো 34 নম্বর পৃষ্ঠাতে এই উপরের দিকটাতে আমি দাগ দিয়ে রেখেছি, এখানটায় পড়ে নেবে। দেখো জলীয় বাষ্পের অভাবে বাতাস বেশি ভারী হওয়ার কারণে উচ্চচাপ তৈরি হয়, বুঝতে পারছো? অর্থাৎ যদি জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় তাহলে পরে উচ্চচাপ অর্থাৎ বায়ুচাপ বেড়ে যায়। তো দেখো আমি লিখে দিয়েছি, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুচাপ বৃদ্ধি পায়। ঠিক আছে, প্রশ্নের উত্তর যখন খাতাতে লিখবে ঠিক এইভাবে উত্তরের নিচে কিন্তু অবশ্যই দাগ দেবে। এবারে দেখো 2-3 কি বলছে, এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলো। তো চলো দেখে নিই পৃষ্ঠা নম্বর 88-তে। তো দেখো 88 নম্বর পৃষ্ঠা, এটা কি দেখছি না এশিয়ার নদ নদী, আর এই যে ছকে সবগুলো কি উত্তর দিকে প্রবাহিত নদী বা উত্তর বাহিনী নদী। কি কি আছে, ওব নদী, ইনিসি নদী, লেনা নদী। তো এই 3টে নদীর মধ্যে যে কোনো একটা লিখলেই কিন্তু উদাহরণের ক্ষেত্রে শূন্যস্থানের ক্ষেত্রে হবে। দেখো লিখে দিয়েছি লেনা নদী, এখানে ইনিসি বা ওব তোমরা যে কোনো একটা লিখলেই কিন্তু হবে। এবার দেখো 3 নম্বর দাগের কি বলছে, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। তো এখানেও 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, তা প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। 3-1 কি বলছে, দেখো ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি। তো এটা কিন্তু অবশ্যই একটা ঠিক বিবৃতি। তোমরা এইভাবে বাক্যটি আগে খাতাতে লিখবে, তারপরে ব্র্যাকেটের মধ্যে ঠিক কথাটি লিখবে। তো চলো এটা ঠিক না ভুল তোমরা নিজেরাই দেখে নাও পৃষ্ঠা নম্বর 41-এ। তো দেখো 41 নম্বর পৃষ্ঠা, এর ঠিক ওপরে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ যে ছোটনাগপুর মালভূমির উদাহরণ দেওয়া রয়েছে। এই দেখো এর ঠিক আগের পৃষ্ঠাতে, আগের পেজে এই জায়গাটাতে দেখো যে নদী উপত্যকার দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হলো ব্যবচ্ছিন্ন আর মালভূমি, বুঝতে পেরেছো? এটাই কি উদাহরণ না ছোটনাগপুর মালভূমি। এবার দেখো 3-2 কি বলছে, শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটি সৃষ্টি হতে বেশি সময় লাগে। এটাও কিন্তু একটা ঠিক বিবৃতি। তো চলো তোমরা নিজেরাই দেখে নেবে পৃষ্ঠা নম্বর 63-তে। তো দেখো 63 নম্বর পৃষ্ঠাতে নিজেরাই দেখে নাও, আমি দাগ দিয়ে রেখেছি যে মাটি সৃষ্টির নিয়ন্ত্রক কি না শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে।
এবার দেখো 3-3 কি বলছে, জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল, দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল। তো এই যে বিবৃতি, এটাও কিন্তু একটা ঠিক বিবৃতি, বুঝতে পারলে? তো পৃষ্ঠা নম্বর 10-এ বিষয়টি একটু বুঝে নাও। তো দেখো 10 নম্বর পৃষ্ঠাতে এই জায়গাটাতে তোমরা একটু পড়বে, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো এই যে নিরক্ষরেখা পৃথিবীর, এর উপরে হচ্ছে উত্তর গোলার্ধ, নিচে হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তো দেখো উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। এখানে কি বলছে যে উত্তর আফ্রিকায় গ্রীষ্মকাল, উত্তর আফ্রিকা হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থান করছে, আর দক্ষিণ আফ্রিকা কিন্তু দক্ষিণ গোলার্ধে অবস্থান করছে, বুঝতে পেরেছো? উত্তর আফ্রিকা উত্তর গোলার্ধে এবং দক্ষিণ আফ্রিকা দক্ষিণ গোলার্ধে হওয়ার জন্য উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল, তখন দক্ষিণ আফ্রিকায় কি শীতকাল হবে। তাহলে বিবৃতিটি কি পেলাম আমরা? সঠিক হবে। এবার দেখো 4-এরটা কি বলছে, স্তম্ভ মেলাও। তো এখানে 3টে স্তম্ভ মেলাতে হবে, তার জন্য প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 1 করে। তো ক স্তম্ভ খ স্তম্ভ দেখো কিভাবে আমি এটা হচ্ছে দেখিয়ে দিয়ে, আবার কিভাবে খাতায় লিখতে হবে আমি দেখিয়ে দেবো। তো দেখো 4-এর কি বলছে, ফুজিয়ামা। ফুজিয়ামা হচ্ছে একটা আগ্নেয় পর্বতের উদাহরণ, সেজন্য ফুজিয়ামার সঙ্গে এটা মিলবে। আবার দেখো গ্রানাইট, গ্রানাইটটা কিন্তু আগ্নেয় শিলার উদাহরণ, সেই জন্য গ্রানাইটের সঙ্গে এইটা মিলবে 1 নম্বর। আচ্ছা মিয়েন্ডার, মিয়েন্ডার নদীর মধ্যপ্রবাহের একটা বিশেষ ভূমিরূপ, সেই জন্য মিয়েন্ডার হবে এই 2-এর সঙ্গে। তো উত্তরটি তোমরা কিভাবে লিখবে খাতাতে দেখে নাও। তো দেখো এরকম তীর চিহ্ন না দিয়ে এইভাবে ছকের সাহায্যে পাশাপাশি সুন্দর করে উত্তরটি খাতাতে লিখবে। 4 নম্বর দাগের ক স্তম্ভ খ স্তম্ভ এইভাবে লিখবে, তারপরে ক স্তম্ভ বরাবর যেগুলো লেখার সেগুলো লিখে নিলে, তারপরে এই উত্তরের এই যে বিষয়টা আছে তার সঙ্গে যেটা মিলবে তার ঠিক ডান দিকে দাগ নম্বর দিয়ে লিখে দেবে। অর্থাৎ ফুজিয়ামার সঙ্গে কি হবে না, 3 নম্বর দিয়ে আগ্নেয় পর্বত, গ্রানাইট 1 নম্বর দিয়ে আগ্নেয়শিলা এবং মিয়েন্ডার 2 নম্বর দিয়ে নদীর মধ্যপ্রবাহ, এইভাবে কিন্তু লিখবে। এবার দেখো 5-এর কি বলছে, সংক্ষিপ্ত উত্তর দাও। তো প্রত্যেকটা প্রশ্নের মান এখানে 2 করে। তো 5-এর কি বলছে দেখো, কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় ও কেন বলা হয়। তো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 13-তে বিষয়ের জায়গাটা ধারণা পাবে এবং কিভাবে উত্তরটি লিখতে হবে আমি খাতাতে দেখিয়ে দিচ্ছি। তো দেখো 13 নম্বর পৃষ্ঠাতে কর্কট সংক্রান্তি বিষয়টা আছে, এখানে দেখে নেবে, আর আমি খাতাতে দেখিয়ে দিচ্ছি কিভাবে উত্তরটা লিখতে হবে। তো দেখো 5-এর সংক্ষিপ্ত উত্তর দাও। 5-এর প্রশ্নটি আমি লিখে নিয়েছি, উত্তর লিখছি। দেখো পয়েন্ট মার্ক দিয়ে 2টো প্রশ্নের পার্ট, একটা হচ্ছে কর্কট সংক্রান্তি কাকে বলা হয় এবং কেন বলা হয়, ঠিক আছে? 2টো পার্টে লিখেছি, ওই জন্য প্রথম পয়েন্ট মার্ক দিয়ে 21শে জুন তারিখে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, এই দিনটিকে বলা হয় কর্কট সংক্রান্তি। হলো 2 নম্বর পয়েন্ট মার্ক দিয়ে সংক্রান্তি শব্দের অর্থ শেষ দিন। 21শে জুন তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় এবং এই তারিখ হলো সূর্যের বার্ষিক গতিতে উত্তরায়ণের শেষ দিন, সেই কারণে 21শে জুন তারিখকে কর্কট সংক্রান্তি বলে। এবার দেখো 5-এর 2 কি আছে না, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। তো তোমাদের বইয়ের 21 নম্বর এবং 24 নম্বর পৃষ্ঠাতে এটা পেয়ে যাবে। তো দেখো এখানে 21 নম্বর পৃষ্ঠা, তো এই জায়গায় কিন্তু অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি পাবে, এবং এ দেখো 24 নম্বর পৃষ্ঠা, এখানে কিন্তু দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলো পাবো। তো এর থেকে যে কোনো একটি একটি করে লিখলেই কিন্তু হবে। দেখো আমি খাতাতে লিখে দিয়েছি। 5-এর 2 অক্ষরেখার একটি বৈশিষ্ট্য, অক্ষরেখা পরস্পর সমান্তরাল, এবং আরেকটা পার্ট কি, দ্রাঘিমা রেখার একটি বৈশিষ্ট্য, দ্রাঘিমা রেখাগুলো কি হয় না অর্ধবৃত্ত হয়। ঠিক আছে, একটি একটি করে লিখতে বলেছে, একটি একটি করে লিখে দিয়েছি। এবার দেখো 5-এর 3 নম্বর দাগের কি বলছে, সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে। তো এটা তোমাদের বইয়ের 44 নম্বর পৃষ্ঠাতে ধারণা পাবে। দেখো 44 নম্বর পৃষ্ঠা, এই জায়গাটাতে কিন্তু এই বিষয়টার এই প্রশ্নের ধারণা পাবে, এবং উত্তরটা কিভাবে লিখতে হবে আমি খাতায় লিখে দিচ্ছি, দেখে নাও। দেখো 5-এর 3 নম্বর দাগের প্রশ্নটি আমি লিখে দিয়েছি, 44 নম্বর পৃষ্ঠাতে পাওয়া যাবে, সেটাও লিখে দিয়েছি এখানে। উত্তর, সুউচ্চ হিমালয় ভারতের উত্তরে অবস্থান করে ভারতের জলবায়ুকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। যেমন 1 নম্বর পয়েন্ট, তীব্র শৈত্যপ্রবাহ থেকে রক্ষা। শীতকালে ভারতের উত্তর দিকে অবস্থিত সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতের শীতের তীব্রতা কমিয়ে দেয়। 2 নম্বর, বৃষ্টিপাতে সাহায্য। জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। খুব ছোট্ট ছোট্ট পয়েন্ট 3টে। 3 নম্বর হচ্ছে শীতল জলবায়ুর সৃষ্টি। ভারত ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ হলেও উচ্চ হিমালয়ে শীতল বা অতি শীতল জলবায়ু দেখা যায়। এবার দেখো 5-এর 4 কি বলছে, ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো। তো পেজ নাম্বার 42-তে একবার দেখে নাও বিষয়টি।
দেখো 42 নম্বর পৃষ্ঠাতে এই জায়গাটাতে তোমরা মালভূমি এবং সমভূমির পার্থক্য একটু ধারণা পাবে, আর কিভাবে উত্তরটি লিখতে হবে আমি খাতাতে দেখিয়ে দিচ্ছি। এর মালভূমি ও সমভূমির মধ্যে পার্থক্য, এখানে ছক টানবে, দুটি বিষয়ের উপর পার্থক্য নিরূপণ করতে বলেছে। তো প্রথমে বিষয়, তারপরে মালভূমি, তারপরে সমভূমি। বিষয় কি? 1 নম্বর হচ্ছে ভূমির ঢাল। 1 নম্বর ভূমির ঢালে মালভূমির ক্ষেত্রে লিখবে মালভূমির চারপাশে খাড়া ঢালযুক্ত ও উপরিভাগ তরঙ্গায়িত হয়, এবং সমভূমির ক্ষেত্রে লিখবে সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচু বা সমুদ্র সমতলের প্রায় সমতল হয়। 2 নম্বরে কি আছে? আর একটা বিষয় উচ্চতা। উচ্চতার ক্ষেত্রে মালভূমির ক্ষেত্রে লিখবে সমুদ্রপৃষ্ঠ থেকে 300 থেকে 600 মিটার উঁচু হয়। আর সমভূমির ক্ষেত্রে লিখবে সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের কম উঁচু হয়। ঠিক আছে, দেখো 6 নম্বর দাগের কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে। তো 6-1 কি বলছে দেখো, মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতার তারতম্য কিভাবে দুই অঞ্চলের বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। তো পৃষ্ঠা নম্বর 33 বিষয়টা কি দেখে নাও। দেখো পৃষ্ঠা নম্বর 33 এর এই যে প্রশ্নের উত্তরটি তোমরা এই জায়গাটাতে কিন্তু এই বায়ুচাপের পার্থক্যের কারণ এই জায়গাটা থেকে পড়লে তোমরা কিন্তু একটা ধারণা পাবে। তো উত্তরটি কিভাবে লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি খাতাতে। দেখো 6-1 প্রশ্ন যেটা ছিল সেটা আমি কালো পেন দিয়ে লিখে নিয়েছি, এবার উত্তর লিখছি নীল পেন দিয়ে। বায়ুর উষ্ণতার তারতম্য পরিবর্তন হলে বায়ুর আয়তন ও ঘনত্বের পরিবর্তন হয়। যেমন মেরু অঞ্চলের বাতাস শীতল বলে বাতাস সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়, তাই বায়ুর চাপও বেড়ে যায়। আবার উষ্ণ নিরক্ষীয় অঞ্চলের বাতাসের উষ্ণতা বেশি বলে উত্তপ্ত বায়ুর অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পায় এবং পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে। এভাবে উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং ওপরে উঠে যায়, ফলে বায়ুর ঘনত্ব কমে যায় এবং ফলস্বরূপ বায়ুর চাপও কমে যায়। এ কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। এবার দেখো 6-2 মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করো। প্রতিটি শ্রেণীর একটি করে বৈশিষ্ট্য লেখো। তো পৃষ্ঠা নম্বর 64-তে প্রশ্নের উত্তরের জন্য ধারণা পেয়ে যাবে। তো দেখো 64 নম্বর পৃষ্ঠা, এই ওপরে এই জায়গাটাতে কিন্তু মাটির দানার এই যে বিষয়টা আছে এখানে পড়ে নেবে, একটা প্রশ্নের উত্তরের জন্য ধারণা পাবে। উত্তরটি কিভাবে লিখতে হবে খাতায় দেখিয়ে দিচ্ছি। তো দেখো 6-2 প্রশ্নটি আমি লিখে নিয়েছি, 64 পৃষ্ঠা আমি দেখিয়ে দিচ্ছি জায়গাটা। এবার উত্তর 1 নম্বর পয়েন্ট মার্ক দিয়ে কি মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটিকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা 1 নম্বর এঁটেল মাটি, 2 নম্বর দোআঁশ মাটি এবং 3 নম্বর হচ্ছে বেলে মাটি। এবারে পয়েন্ট করে করে প্রত্যেকটা ক্ষেত্রে একটি করে বৈশিষ্ট্য লিখতে হবে। তো দেখো 1 নম্বর পয়েন্ট মার্ক দিয়ে এঁটেল মাটির একটি বৈশিষ্ট্য, এঁটেল মাটির দানার মধ্যে ফাঁক খুব কম বলে এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি। এবারে দেখো দোআঁশ মাটির একটি বৈশিষ্ট্য, দোআঁশ মাটিতে বালি ও কাদার পরিমাণ প্রায় সমান সমান থাকে। 3 নম্বর কি পয়েন্ট না বেলে মাটির একটি বৈশিষ্ট্য, বেলে মাটির দানাগুলোর মধ্যে ফাঁক বেশি থাকে বলে জল ধারণ ক্ষমতা খুব কম হয়। এবার দেখো 6-3 নীল নদের ওপর কি উদ্দেশ্যে আশোয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল। তো উত্তরটি তোমরা 114 নম্বর পৃষ্ঠাতে দেখলে একটু ধারণা পাবে। তো দেখো 114 নম্বর পৃষ্ঠা, এর ঠিক এই ওপরটাতে আমি দাগ দিয়ে রেখেছি, দেখো আশোয়ান বাঁধ তৈরি করা হয়েছে, এটা হচ্ছে আশোয়ান বাঁধ। তো এই এখানটায় পড়বে, তাহলে একটা ধারণা পাবে। উত্তরটি কিভাবে হবে তোমরা খাতায় দেখে নাও। নীল নদের উপর আশোয়ান বাঁধ নির্মাণের উদ্দেশ্য যেহেতু 3 নম্বর রয়েছে, তাহলে একটুখানি পয়েন্টগুলো আলোচনা করতে হবে। ঠিক আছে, তো দেখো বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচ এই দুটি মূল উদ্দেশ্যে নীল নদের উপর আশোয়ান বাঁধ নির্মাণ করা হয়েছে। উদ্দেশ্য দুটি নিম্নে আলোচনা করলাম। তো 1 নম্বর বন্যা নিয়ন্ত্রণ, যে দুটো উদ্দেশ্য সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ এবং 2 নম্বর হচ্ছে কৃষি জমিতে জলসেচ। ঠিক আছে, এই দুটো পয়েন্ট একটুখানি আলোচনা করে দেওয়া হয়েছে কারণ যেহেতু 3 নম্বর। তো বন্যা নিয়ন্ত্রণ, প্রবল বৃষ্টির জলে নদীর জল ভরে গিয়ে নদীর দুকুল ছাপিয়ে পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা হয় ও প্রচুর সম্পত্তি বিনষ্ট হয়। এই অসুবিধা এড়াতে নদীর বাড়তি জলকে প্রয়োজনে আটকে রাখার উদ্দেশ্যে নীল নদের উপর আশোয়ান বাঁধ নির্মিত হয়েছে।
এবার দেখো 2 নম্বর পয়েন্ট, কৃষি জমিতে জলসেচ। নদীতে বাঁধ দিয়ে জল ধরে রেখে যখন জলের যোগান কম থাকে তখন ওই ধরে রাখা জলকে কৃষি জমিতে সেচের কাজে ব্যবহার করা যায়। এটিও নীলনদের উপর আসোয়ান বাঁধ নির্মাণের আর একটি অন্যতম উদ্দেশ্য। ঠিক আছে, এই পর্যন্ত লিখে দিলেই 3 নম্বরের জন্য যথেষ্ট হবে। দেখো 7 নম্বর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে। তো 7-এর কি বলছে, এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও উষ্ণ মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। তো পৃষ্ঠা নম্বর 92 এবং 93-তে তোমরা এই বিষয়ে ধারণা পাবে। দেখো 92 পৃষ্ঠাতে নিরক্ষীয় জলবায়ু এবং তার স্বাভাবিক উদ্ভিদ, এবং 93 পৃষ্ঠাতে দেখো উষ্ণ মরু অঞ্চল এবং তার স্বাভাবিক উদ্ভিদ বিষয় এখানে আছে। তো এই বিষয়ে উত্তরটি কিভাবে হবে আমি খাতায় লিখিয়ে দিচ্ছি। তো দেখো 7-এর 1-এর প্রশ্নটি আমি লিখে নিয়েছি কালো পেন দিয়ে। এবার উত্তর লিখছি। দেখো, কোনো দেশ বা মহাদেশের জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের একটা নিবিড় সম্পর্ক থাকে। জলবায়ুর উপর নির্ভর করে স্বাভাবিক উদ্ভিদের চরিত্র। এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও উষ্ণ মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে তা নিম্নলিখিত। তো পয়েন্ট মার্ক দিয়ে এশিয়া মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও স্বাভাবিক উদ্ভিদ। নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য চিরহরিৎ বা চিরসবুজ গাছ দেখা যায়, যেমন মেহগনি, রোজউড, আয়রনউড, সেগুন, আবলুস, রবার, কোকো, সিঙ্কোনা, শাল প্রভৃতি গাছ দেখা যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূল অঞ্চলে প্রচুর নারকেল ও তাল গাছ জন্মায়। এবারে দেখো পয়েন্ট মার্ক দিয়ে এশিয়া মহাদেশের উষ্ণ মরু অঞ্চল ও স্বাভাবিক উদ্ভিদ। এশিয়া মহাদেশের উষ্ণ মরু অঞ্চলের অন্তর্গত দেশগুলিতে উষ্ণতা খুব বেশি থাকে, আবার বৃষ্টিপাত খুব কম হয়। সারা বছর উষ্ণতার প্রসার খুব বেশি থাকে এবং চরম ভাবাপন্ন জলবায়ু। এই কারণে মরু অঞ্চলে সাধারণত কাঁটা জাতীয় গাছ জন্মায়, যেমন বাবলা, ফণিমনসা, খেজুর ইত্যাদি। বৃষ্টিপাত কম হওয়ার জন্য গাছগুলির কাণ্ড ও পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে, যাতে প্রস্বেদন প্রক্রিয়ায় গাছের জল বেরিয়ে না যায়। এবার দেখো 7-এর 2 নম্বর দাগের কি বলছে, আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগরীয় সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত তা ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তরটি তোমরা খুব সুন্দরভাবে পেয়ে যাবে 109 এবং 110 নম্বর পৃষ্ঠাতে। কিভাবে উত্তরটি লিখতে হবে দেখে নাও। তো দেখো 7-এর 2 নম্বর দাগের প্রথম প্রশ্নের যে প্রশ্ন আছে তার উত্তরের 2টি অংশ। তো প্রথম অংশের 1 নম্বর পয়েন্ট মার্ক দিয়ে লিখবে আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চলের নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য বলে পয়েন্ট করবে, তারপরে পেজ নাম্বার 9 যেটা দেখাচ্ছি সেটা লিখে দেবে। এবার দেখো এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখে দেবে এটা 109 নম্বর পৃষ্ঠা। ঠিক আছে, তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাতে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর গরম 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মোট বৃষ্টির পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার, সরাসরি সূর্যকিরণ আর সারা বছর বৃষ্টিতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে। মেহগনি, রোজউড, এবনি এই ঘন জঙ্গলের প্রধান গাছ। পাতা ঝরানো নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলো সারা বছর সবুজ দেখায়, তাই এর নাম চিরসবুজ গাছের অরণ্য। এই পর্যন্ত লিখবে। এবার দেখো 7-এর 2-এর সেকেন্ড পার্ট উত্তরের পয়েন্ট মার্ক দিয়ে লিখবে আফ্রিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। এবার 110 নম্বর পৃষ্ঠাতে যে অংশটা লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 110 নম্বর পৃষ্ঠা, এখানে এই ওপরটাতে এই অংশ এখান থেকে পেন্সিল দিয়ে দাগিয়ে দিয়েছি। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। কি লিখবে, আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, সারা বছর 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টি হয়। গরমকাল বৃষ্টিহীন থাকে, পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায়। জলপাই, ওক, আখরোট, ডুমুর ও কর্ক গাছগুলো এখানে জন্মায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায়। কমলালেবু, আঙুর এইসব গাছ ফলের বাগান খুব চোখে পড়ে। এখন শেষ প্রশ্ন 7-এর 3 নম্বর দাগের, মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। তো পৃষ্ঠা নম্বর 59-এ তোমরা আগে দেখে নাও। দেখো পৃষ্ঠা নম্বর 59 বা 59-এ এই জায়গাটাতে কিন্তু উত্তরের বিষয়টা একটা ধারণা পাবে এখান থেকে, এবং উত্তরটি কিভাবে লিখতে হবে আমি খাতায় দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক অত্যন্ত নিবিড় হলেও মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে। মানুষের বিভিন্ন অবাঞ্ছিত
ক্রিয়াকলাপগুলি নিম্নে আলোচনা করলাম। 1 নম্বর পয়েন্ট, কৃষিজাত নদী দূষণ। কৃষি উৎপাদন বাড়াতে যথেচ্ছ পরিমাণ কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহৃত হয়, যেগুলি বৃষ্টির জলের সাথে মিশে নদীতে মেশে ও নদীর জলকে দূষিত করে। এবার দেখো 2 নম্বর পয়েন্ট, শিল্প দূষণ। শিল্প কারখানার নানা রকম রাসায়নিক বর্জ্য নদীতে ফেলা হলে নদীর জল দূষিত হয়। প্রত্যেকটা পয়েন্ট আমি খুব ছোট্ট ছোট্ট করে লিখেছি, ঠিক আছে। তো 3 নম্বর দেখো, নগরায়ন। অপরিকল্পিত নগরায়নের ফলে বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ নদীতে মিশে নদীর জলকে দূষিত করে। 4 নম্বর, নদীর জলের অত্যাধিক ব্যবহার। কৃষিতে সেচের কাজে নদীর জলের অত্যাধিক ব্যবহারে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে 5 নম্বর দেখো, নদী পরিবহন। জাহাজ, স্টিমার, লঞ্চ প্রভৃতির ব্যবহৃত বর্জ্য খনিজ তেল জল দূষণ ঘটায়। 6 নম্বর, নদী বাঁধ। নদীতে কৃত্রিম বাঁধ সাময়িক সফলতা বয়ে আনলেও শেষ পর্যন্ত তা আরও ভয়াবহ বন্যারই কারণ হয়ে উঠছে। এবার দেখো 7 নম্বর শেষ পয়েন্ট, তাপীয় দূষণ। এটা ঠিক আছে, তয়াকার পয় দীর্ঘী অন্তস্থ। তো তাপীয় দূষণ, শিল্পে ব্যবহৃত উত্তপ্ত জল নদীতে ফেলা হলে নদীর জলের তাপমাত্রা বেড়ে যায়, ফলে জলজ প্রাণীদের জীবন বিপন্ন হয়ে ওঠে। এই ছিল ক্লাস 7-এর পরিবেশ ও ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে কম্পাইলেশনের প্রশ্নগুলো ছিল তার উত্তর। তো অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্কের যদি সাবজেক্টিভ ভিডিও তোমরা দেখতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবাই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।